এরিস থমকে দাঁড়িয়ে গিয়ে মেয়েটির দিকে তাকালো। ক্যাথরিন নিজের হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইলেও এরিস রীতিমতো উপেক্ষা করলো। ক্যাথরিন এতে বেশ অপমানিত বোধ করলেও পরক্ষণে ধীরে ধীরে হাত সরিয়ে নিল সে। তারপর এরিসের উদ্দেশ্যে কোমল আওয়াজে বলল, হাই, আই অ্যাম ক্যাথরিন থার্নান্ড। আর তোমার পরিচয় তো আমি আগে থেকে জানি। ইটালির দ্য গ্রেট মাফিয়া বস এরিজ অ্যাডিয়ান। আচ্ছা, আমরা দুজন কি ভালো বন্ধু হতে পারি? এরিসের কুচকানো ভ্রুজোড়া এই মুহূর্তে শিথিল হলো। সে বুকে দু হাত ভাঁজ করে ক্যাথরিনের দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, বাট আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তাহলে সেদিন পার্টিতে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? আমি কাউকে আমার পার্সোনাল কথাবার্তা বলতে পছন্দ করি না। ও রিয়েলি? ইউ হ্যাভ আর্ট অব আর্টিস্ট। এরিস আর কোনো কথা না বলে যে গাড়িতে উঠতে যাবে, তখনই হঠাৎ করে ক্যাথরিন তার এক হাত ধরে ফেলে। এরিস এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অত্যন্ত দ্রুততার সাথে তার হাত মুচড়ে ধরে গাড়ির সাথে চেপে ধরে। তারপর পকেট থেকে রিভলভার বের করে সেটা ক্যাথরিনের মাথায় তাক করে। ক্যাথরিন প্রচণ্ড ভয় পেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ব্যথায় কাতরাতে লাগলো। এরিস শীতল আওয়াজে বলতে লাগলো, ভুলেও এই কাজ দ্বিতীয়বার করার চেষ্টা করো না মেয়ে, নাহলে রিভলভারের প্রত্যেকটা বুলেট তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। মাইন্ডেড। আর জানতে চেয়েছিল না আমার সাথে পার্টিতে ওই মেয়েটা গিয়েছিল? তাহলে শোনো নাও, ওই মেয়েটা আমার স্ত্রী ছিল, আমার একমাত্র ভালোবাসা। আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়েও ঢোকার চেষ্টা করো না, নাহলে তোমার পরিণামের কথা তো জানোই। ও হে, আরেকটা কথা, আগামীকাল আমি আমার ওয়াইফকে সেকেন্ড টাইম ম্যারেজ করতে চাচ্ছি। তোমারও সেখানে ইনভাইটেশন রইল। প্রাণ ভরে আমাদের দুজনের জুটি দেখে নিজের অবস্থান যাচাই করে নিও, কেমন? কথাগুলো বলে ক্যাথরিনকে এক ঝটকা মেরে সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো এরিস। ক্যাথরিন তার যাওয়ার পানে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। তার এই মুহূর্তে কি রিয়েক্ট করা উচিত সে বুঝতে পারছে না। পরক্ষণে একটা গভীর হতাশা নিমজ্জিত হলো সে। জীবনের প্রথম কোনো পুরুষকে তার এতটা ভালো লেগেছিল, আর সে কিনা তার থেকে এভাবে হাতছাড়া হয়ে গেল। ক্যাথরিনের হঠাৎ করে মনে হতে লাগলো সে সুন্দরী না। না হলে যেখানে শত শত ছেলেরা তার জন্য পাগল, সেখানে অ্যারিস অ্যান্ড্রিয়ানা কেন পাগল হলো না? পরক্ষণেই তার বিবেক উত্তর দিল, এক নারীতে আসক্ত পুরুষরা কখনো কার রূপে জালে আটকায় না, তা তাদের ভালোবাসার নির্দিষ্ট রমণীর প্রতি আজীবন আটকে থাকে। এদিকে হসপিটালের বেডে আরাম করে বসে আছে শ্বেতা। এই মুহূর্তে প্রায় পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে সে। শরীরের ব্যথাও তেমন একটা নেই এবং তার শরীর খুব একটা দুর্বলও লাগছে না। অ্যামেলিয়া তার বেডের পাশে চেয়ারে বসে ফল কেটে কেটে শ্বেতাকে খাইয়ে দিচ্ছিল। শ্বেতাকে বড় বোনের মতো মনে করে সে, আর শ্বেতাও তাকে ছোট বোনের মতো আগলে রাখে। হঠাৎ করে কেবিনের দরজা খুলে ঘূর্ণিঝড়ের মতো ভেতরে প্রবেশ করলো এরিস। শ্বেতা প্রথমে তাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল, পরক্ষণেই কঠোর ভঙ্গিতে এরিসকে তার দিকে তেড়ে আসতে দেখে সে ভীষণ হকচুকিয়ে গেল। অ্যামেলিয়ার অবস্থাও তাই হলো। এরিস কোনো কথা না বলে শ্বেতাকে এক টানে বেড থেকে উঠিয়ে নিয়ে নিজের কাঁধের এক পাশে তুলে নিল। তারপর কেবিন থেকে বেরিয়ে তাকে নিয়ে হনহন করে হসপিটালের করিডোরে বেয়ে বাইরের দিকে যেতে লাগলো। অ্যামেলিয়া তাদের পিছু পিছু যেতে লাগলো। ফারহান এইমাত্র বাইরে থেকে আসছিল। এই দৃশ্য দেখে সেও প্রায় থমকে গেল। এরিসের গার্ডরা তার পিছু পিছু যেতে লাগলো। হসপিটালের সকল স্টাফ, ডক্টর আর নার্সরা এই দৃশ্য দেখে রীতিমতো হয়রান হয়ে গেল, তবে কিছু বলার সাহস পেল না তারা। ইটালিতে মাফিয়া বস এরিস অ্যান্ডিয়ানোকে চেনে না এমন কেউ বা আছে? এদিকে শ্বেতা এরিসের কাঁধের উপর থেকে ছটফট করতে করতে চিৎকার করে বলতে লাগলো, এটা কি করছেন এরিস? আমায় এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? প্লিজ নামান আমায়। হঠাৎ করে আপনি এমন কেন করছেন? কিন্তু এরিসের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো করে শ্বেতাকে কাঁধে নিয়ে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেল। শ্বেতার পরনে তখনও হসপিটালের শুভ্র ড্রেস। এরিস শ্বেতাকে পার্কিং লটে নিয়ে এসে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিল। শ্বেতা তখন চিৎকার চেঁচামেচি ছটফট করছে দেখে এরিস বাধ্য হয়ে একটা চিকন দড়ি দিয়ে ওর হাত দুটো বেঁধে দিল, আর একটা স্কচ টেপ দিয়ে মুখ আটকে দিল। শ্বেতার ছটফটানি এত কমে গেলেও মুখ দিয়ে অস্ফুট আওয়াজ করতে লাগলো। এরিস তার দিকে রাগান্বিত চেহারায় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কঠোর স্বরে বলল, আর একটা আওয়াজ করলে এখানেই তোমার আর আমার বাসরের কার্যক্রম শুরু করে দেব, বলে দিলাম। এরিসের এমন কথা শুনে সেটা একদম চুপ মেরে গেল। সে সাথে প্রচণ্ড লজ্জায় তার মুখটা আরো টিম হয়ে উঠল। এরিস সেটাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজেও দ্রুত পরে নিল।
তারপর কার স্টার্ট করে ছুটলো তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। তার পিছু পিছু গার্ডরা কয়েকটা গাড়িতে করে এরিসকে অনুসরণ করে চলল। তারা চলে যেতেই সেখানে উপস্থিত হলো অ্যামেলিয়া ও ফারহান। ফারহান নিজের গাড়ি করে চলে যেতে নিলে অ্যামেলিয়াও তাতে উঠে বসলো। ফারহান পরিস্থিতি বুঝে আর দ্বিরুক্তি না করে তাকে নিয়েই এরিসকে অনুসরণ করে এগিয়ে গেল। ভ্যালিনেক্কি ক্যাম্পিগ্লিও ইটালি মিলানের বিখ্যাত ওয়েডিং ভ্যানগুলোর মধ্যে অন্যতম। এটি একটি ঐতিহাসিক ভিলা যেটি তার চমৎকার স্থাপত্য সবুজ বাগানের জন্য পরিচিত, সেই সাথে একটা রোমান্টিক ম্যারেজ সেরেমনির জন্য উপযুক্ত স্থান। সম্পূর্ণ ওয়েডিং ভেন্যু অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা সাজানো হয়েছে, তবে সম্পূর্ণটা ব্ল্যাক থিমে সাজানো হয়েছে। মাফিয়া বসের বিয়ে বলে কথা, এমনটা হওয়াই তো স্বাভাবিক। বিশাল বড় সবুজ বাগান, মাঝখান জুড়ে অত্যাধুনিক অসংখ্য ফুল দিয়ে মোড়ানো স্টেজ তৈরি করা হয়েছে, যার সামনের দিকে রয়েছে প্রাচীর ঘেরা একটি নান্দনিক পুল এবং পুলের মাঝখান দিয়ে একটা লম্বা ব্রিজ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ব্রিজ ও স্টেজটা আলোকোজ্জ্বল এবং অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা। রাত্রির মধ্যে এই চোখ ধাঁধানো সৌন্দর্য এক রোমান্টিক আবহের সৃষ্টি করেছে। সেটা একটি গর্জিয়াস ও ফ্যাশনেবল ব্ল্যাক কালার ওয়েডিং বল গাউন পরিহিত অবস্থায় ব্রেডের পুল আপ টু হেয়ার স্টাইলে স্টেজের ওপর বসে রয়েছে। তার অঙ্গে শোভা পাচ্ছে দুর্লভ ও মহামূল্যবান কিছু ব্ল্যাক ডায়মন্ডের জুয়েলারি। ওয়েস্টার্ন ব্রাইডাল মেকআপে তাকে আজ অসামান্য সুন্দরী লাগছে। তার ঠিক পাশেই ব্ল্যাক ওয়েডিং আউটফিটে অত্যন্ত পরিপাটি অবস্থায় বসে রয়েছে এরিস। ক্লাসিক কট হেয়ার স্টাইলে তাকে বরাবরের মতো অত্যন্ত সুদর্শন লাগছে। শ্বেতা যতটা উদ্বিগ্ন চিত্তে বসে আছে, এরিস ঠিক ততটা শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে, যেন শ্বেতাকে বিয়ে করা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিছুক্ষণ আগে এরিস ও শ্বেতার দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পন্ন হয়েছে, তবে সেটা শুধুই ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করে। এরিস শ্বেতাকে মাহিরা শহরি শেখ নামেই বিয়ে করেছে। স্টেজের সামনে ইটালির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ, ক্ষমতাশীল মাফিয়ারা অবস্থান করছে। তারা এরিস ও তার লাইফ পার্টনারের ভবিষ্যৎ দাম্পত্য জীবনের জন্য শুভকামনাও জানাচ্ছে। সকালের সাথে সাথে রাফায়েল ফার্নান্দেস এবং তার মেয়ে ক্যাথরিন ফার্নান্দেসও বসে রয়েছে। ক্যাথরিন এরিসের সাথে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বলল, মেয়েটা আসলেই অনেক ভাগ্যবতী যে এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। সে সাথে তাদের জুটিটাও ভীষণ পারফেক্ট। সকলের করতালির আওয়াজ উপেক্ষা করে এরিস শ্বেতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কেমন অনুভব করছো সেটা অবশ্যই। শ্বেতা এরিসের এই কথা উপেক্ষা করে হঠাৎ বলে উঠল, আপনি না বলেছিলেন আমায় আপনার মাফিয়া সাম্রাজ্য থেকে আমাকে আড়াল করে রাখবেন আপনি, যেন আপনার দুর্বলতায় কেউ কখনো আঘাত দিতে না পারে কিংবা আমার কোনো ক্ষতি করতে না পারে। তাহলে সবাইকে আমাদের বিয়ে সম্পর্কে কেন জানালেন? এরিস বাঁকা হেসে বলল, আমার বউকে লুকিয়ে রাখবো কেন আমি? সবাই তো জানুক এরিস এড্রিয়ানোর স্পেশাল পার্সনটিকে, আর কার বুকের কত বড় করেছা আমি দেখব, যে কিনা আমার কাছ থেকে তোমার ছিনিয়ে নিতে আসে। একটু থেমে এরিস বলল, মাহিরা সেরিস শেখ নামে আমার কাছ থেকে তুমি পালাতে চাইতে না, এবার সেই নামেই তোমাকে চেকপেট করে ফেললাম আমি। এবার দেখি আমার কাছ থেকে কোথাও পালাও তুমি। শ্বেতা এরিসের চোখের দিকে তাকাতে সে চোখের ইশারা ডান দিকে তাকাতে বলল। শ্বেতা সেদিকে তাকানো মাত্র থমকে গেল। ফারহান ও ভ্যালেরি এমিলের সাথে সেই দিকটায় মিস্টার লতিফ ও মিসেস তামির খানও অবস্থান করছে। তারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শ্বেতা এরিসের দিকে ফিরে প্রচন্ড বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা মাকে এখানে কেন এনেছেন আপনি? এরিস পিছন হেসে বলল, টেনশন নিও না বেবি গার্ল, তোমার আসল পরিচয় ব্যাপারে প্রমাণ সহ তাদেরকে সবটা জানিয়ে দিয়েছি আমি। তোমাকে আমার কাছ থেকে কোনোভাবেই কেড়ে নিতে চাইলে আমি তাদের কাছ থেকে তোমাকে কেড়ে নেব, এই বলে ব্ল্যাকমেল করেছে। তাই তাদের এই মুহূর্তে চুপ করে থেকে সবটা মেনে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। শ্বেতা শীতল কণ্ঠে বলল, বারবার আমায় এভাবে জোর করে বিয়ে করে কি মজা পান আপনি? এরিস রাগ করে বলল, মাফিয়া ওয়েডিং তো আর নর্মাল ওয়েডিং এর মতো হবে না, তাই না সুইটহার্ট? তারপর কিছু একটা মনে পড়তেই এরিস চকিতে শ্বেতার দিকে ফিরে তাকালো। তারপর তার ঠোঁটের কোণের হাসি আরো বিস্তৃত হলো। সে শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে নিজের একদম কাছাকাছি টেনে এনে তার কানের কাছে ফিসফিস করে বলল। শ্বেতা একটা প্রলম্বিত শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, তাহলে অবশেষে স্বীকার করে নিলে যে এটা তোমার দ্বিতীয় বিয়ে আর তুমি শ্বেতা মুবাশিরা? হ্যাঁ, স্বীকার করছি। সেই সাথে আপনাকে আরো অজানা কিছু সত্য জানানো রয়েছে, যেগুলো এতদিন আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। এরিস স্থির দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। শ্বেতার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। এরিসের চোখে মুখে সেই মুহূর্তে তীব্র জিজ্ঞাসা এবং চাপা অস্থিরতা ফুটে উঠল।
সে তার 2 হাত দিয়ে লতার ন্যায় এরিসের ঘাড় পেঁচিয়ে ধরে তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে তার ঠোঁটে আলতো করে চুম্বন করে দিল। তারপর হাসকি কণ্ঠে বলে উঠল, গেট রেডি ফর এ নিউ রিভেঞ্জ মাই সুইট অ্যান্ড হ্যান্ডসাম। এরিস সূক্ষ্ম বাঁকা হাসি হেসে হঠাৎ সামনের দিকে তাকে হাতের ইশারায় সকলকে উল্টো দিকে ঘুরতে বলল। সাথে সাথে উপস্থিত সকল মানুষ উল্টো দিকে ঘুরে গেল এবং ঘোড়া যারা ঘুরল না তাদেরকে গার্ডরা উল্টো দিকে ঘুরিয়ে দিল। সবাই অন্যদিকে ঘুরতেই এরিসে তার গাঢ় লিপস্টিকের প্রলেপ দেওয়া ঠোঁটজোড়া ডিপলি কিস করতে লাগলো। সেটাও এরিসের পুরুষালী ঠোঁটজোড়া একইভাবে চুম্বন করে তার সাথে তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর দুজনে ক্ষান্ত হয়ে একে অপরের কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সেভাবে থেকেই এরিস চোখ দুটো বন্ধ করে ধীর অথচ ডিপ ভয়েসে বলে উঠল, স্নাগলবাক, এবার কিন্তু তোমার মোটো দুর্বল হলে চলবে না। প্রমাণ করে দিতে হবে তুমি এরিস এডজুয়ানার কোয়ালিফাইড পার্টনার। সেটাও চোখ দুটো বন্ধ রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিল, আগের মিশনে পরিস্থিতির প্রতিকূলতার স্বল্প অভিজ্ঞতার জন্য আমি ব্যর্থ হয়েছিলাম, বাট নাও আই উইল ডেফিনেটলি প্রুভ দ্যাট আমি ইওর কোয়ালিফাইড পার্টনার। নিখোঁজ কালো অন্ধকার গগনে অজস্র তারকারাজির প্রভাবে ফুটন্ত শুভ্র ফুলের ন্যায় জ্বলজ্বল করছে। আজ আকাশে চাঁদের মেলা নেই। অমাবস্যার ঘন কালো অন্ধকার মিলান শহরটাকে মোটেও অন্ধকারাচ্ছন্ন করতে পারেনি। তাই তো গভীর মধ্যরাতেও নিদ্রাহীন মিলান শহর আলোকোজ্জ্বল এবং লক্ষাধিক জনমানুষের আনাগোনায় মুখরিত। আর কিছুদিনের মধ্যেই স্নোফলের সিজন শুরু হয়ে যাবে, তাই এখন থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। মিলানের বিখ্যাত রুফটপ ভবনের নাম হলো গ্যালেরিয়া ভিক্টোরিও ইমানুয়েল। এটি একটি ঐতিহাসিক শপিং গ্যালারি এবং রুফটপে চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। তবে বর্তমানে গোটা রুফটপ জুড়ে রয়েছে কেবল 2 জন নরনারী। দুজনেই লং ওভারকোট পরিহিত অবস্থায় রুফটপের কিনারা ঘেঁষে স্থির চিত্তে দাঁড়িয়ে রয়েছে। কারো মুখে কোনো কথা নেই, যেন তারা দুঃখ বিলাস করছে অজানা কোনো যন্ত্রণায়। সম্পূর্ণ রুফটপ এরিয়া এরিস আজ সারা রাতের জন্য বুকিং করে রেখেছে। সেখানে কেবল সে এবং শ্বেতা দুজনই থাকবে। এরিস এতক্ষণ যাবৎ হিমশীতল দৃষ্টিতে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে নিরেট তাকিয়েছিল। তার ভেতরে এই মুহূর্তে ক্রোধ, আক্রোশ, হতাশা, বিষণ্ণতা, উন্মাদনা, উত্তেজনা সমস্ত কিছুর মিশ্র অনুভূতি অনুভূত হচ্ছিল। তার পাশে দাঁড়িয়ে শ্বেতা এখনও নীরবে অশ্রু বিসর্জন করে যাচ্ছে। তবে একটা টুর শব্দ অবধি করছে না সে, না এরিসের কাছ থেকে কোনো ধরনের সমবেদনার প্রত্যাশা করছে। ভিতর সরল মেয়েটা যেন মুহূর্তের ব্যবধানে নিজের মনকে শক্ত করে নিতে পেরেছে। কিছুক্ষণ আগে শ্বেতা নাহিয়ান খানের এরিসকে গুলি করার পর তাকে নিয়ে হসপিটাল যাওয়ার পরিবর্তে শ্বেতার হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার রহস্য, শ্বেতা ও তার সন্তানের প্রতি নীলিমার তীব্র আক্রোশ ও অমানবিক আচরণ, তার সন্তানকে হত্যা, শ্বেতাকে মেরে ফেলতে চাওয়ার প্রচেষ্টা এবং সর্বশেষ নীলিমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য শ্বেতার মাহিরা রূপে ফিরে আসা, সমস্ত কিছু এরিসকে খুলে বলেছে সে। সবটা শুনে স্তব্ধ হয়ে যায় এরিস। মাহিরা রূপী শ্বেতাকে যখন সে চিনতে পেরেছিল তখন তার গর্ভে নিজের সন্তানকে না দেখতে পেয়ে এরিস প্রচণ্ড মর্মাহত হয়ে গিয়েছিল। তারপর নিজেকে সান্ত্বনা দিয়েছে এই ভেবে যে হয়তো কোনো কারণে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গিয়েছে, এজন্য শ্বেতাকে সে কোনো ধরনের ব্লেম করবে না বলে ঠিক করেছিল। কিন্তু তার অংশের প্রতি যে এরকম জঘন্য অমানবিক আচরণ করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা জানতে পেরেই সীমাহীন ক্রোধ আর বিষণ্ণতায় ঘিরে ধরে থাকে। বহু বছর পর শ্বেতা বাদে অন্য একটি অস্তিত্বের জন্য এরিসের চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। সে আর কেউ নয়, তার আর শ্বেতার ভালোবাসার অস্তিত্ব, তাদের অনাগত সন্তানহারা পিতা হিসেবে এরিসের হৃদয় সীমাহীন কষ্ট ও যন্ত্রণায় জর্জরিত হয়ে যেতে লাগলো। পরক্ষণে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে আবারও চোখ মেলে তাকালো সে। না, তাকে কিছুতেই দুর্বল হলে চলবে না। সে এরিস অ্যান্ড্রিয়ানো, ইটালিয়ান মোস্ট পাওয়ারফুল মাফিয়া বস। তাকে দুর্বলতায় মানায় না, তার পাথর কঠিন হৃদয় কেবল হিংস্রতা ও পৈশাচিকতায় মানায়। মুহূর্তে নিজেকে সম্পূর্ণ ধাতস্থ করে তাদের দাঁত পিষে শক্ত করে নিল এরিস। তারপর এক ঝটকায় শ্বেতাকে নিজের দিকে ঘুরিয়ে তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে এরিস প্রচন্ড আক্রোশ ভরা কণ্ঠে বলতে লাগলো, একদম ভেঙে পড়বে না বলে দিচ্ছি অ্যাডিকশন। শক্ত হতে হবে তোমায়। আমাদের সন্তান হত্যার প্রতিশোধ নিতে হবে, অত্যন্ত ভয়ঙ্কর ভাবে। শ্বেতা শূন্য দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে ভীষণ কণ্ঠে বলল, আপনি একটুও ভেঙে পড়েননি? এরিস কিছু মুহূর্তের জন্য থমকালো,
পরক্ষণেই নিজেকে আরো শক্ত করে সে তার দুই কাঁধ শক্তভাবে ঝাঁকিয়ে প্রচণ্ড শীতল কণ্ঠে বলতে লাগলো, না, এরিস কখনো ভেঙে পড়ে না, আর না সে তোমায় ভেঙে পড়তে দেবে। প্রস্তুত হয়ে যাও ওই কালপিটের প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য। শ্বেতা নিজের দু চোখের পানি মুছে নিজেকে যথাসম্ভব শক্ত করলো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু ওই নীলিমার খোঁজ পাবো কি করে? সেটা নিয়ে তুমি চিন্তা করো না। ফারহানকে আমি ওর খোঁজ লাগানোর জন্য বলে দিয়েছে। দুনিয়া তন্ন তন্ন করে হলে 24 ঘন্টার মধ্যে নীলিমার খোঁজ আমরা পেয়ে যাব। আর তারপর বাকি কথা সম্পূর্ণ করলো না এরিস। তার চোখে মুখে ফুটে উঠল এক তীব্র বিভীষিকাময় হিংস্রতা। একই ভাবভঙ্গি সে তার চেহারাতেও ধারণ হলো। ইটালির ফ্লোরেন্স শহরের বিখ্যাত গ্যাংস্টার ফ্রান্সেসকো জাওভান্নি। গোটা শহর এক প্রকার তার নিয়ন্ত্রণেই বলা যায়। যদিও এরিসের প্রভাব সমগ্র ইটালি জুড়ে বিদ্যমান, তবু এই শহর খুব একটা আধিপত্য চালায় না সে। মিলান শহরই তার মূল ঘাঁটি, কিন্তু দরকার পড়লে এই শহরটিকে কবজায় নিতেও তার দুবার ভাবতে হবে না। ফ্রান্সেসকো জিওভান্নির আলিশান প্যালেসের আগাগোড়ার সশস্ত্র গার্ড দ্বারা নিয়ন্ত্রিত, সেই সাথে অত্যাধুনিক পদ্ধতিতে ঘেরা প্যালেসের প্রতিটি আনাচে কানাচে। বিলাসবহুল প্যালেসের ভেতরে যদি এর নিয়ন্ত্রণ মুক্ত, কারণ ফ্রান্সেসকো জিওভান্নি গ্যাংস্টারের পাশাপাশি নারীর সঙ্গ এবং ড্রাগসে মত্ত থাকে, তাই অন্দরমহলে খুব একটা পদচারণা নেই গার্ডদের, থাকলেও সেটা স্বল্প সংখ্যক। এই মুহূর্তে বেডরুমে এক বাঙালি তরুণীর সাথে অন্তরঙ্গ অবস্থায় মত্ত ফ্রান্সেসকো জিওভান্নি। 40 ঊর্ধ্বে ফ্রান্সেসকো জিওভান্নির সাথে 26 বছর বয়সী নীলিমার ঘনিষ্ঠ মুহূর্ত যেন একটু অস্বস্তি হচ্ছে না। দুজনেই নিজেদের লাভবান হওয়ার জন্য এই অবস্থায় অবতীর্ণ হয়েছে। ফ্রান্সেসকো জিওভান্নি চায় তার শারীরিক চাহিদা এবং নীলিমা চায় তার কাছ থেকে নিজের নিরাপত্তা ও ক্ষমতা। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর দুজনেই শর্ট একটা রোব পরে নিল। ঘনিষ্ঠ অবস্থায় বসে মার্টিনির গ্লাসে চুমুক দিতে দিতে ফ্রান্সেসকো জিওভান্নি নীলিমার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকর স্পর্শ দিতে দিতে স্পষ্ট ইটালিয়ান ভাষায় নেশালো কণ্ঠে বলে উঠল, আজ তুমি আমায় পরিতৃপ্ত করলে ডার্লিং। এর বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব। নীলিমা একটা বাঁকা হাসি ঝুলিয়ে ফ্রান্সেসকো জিওভান্নির সমগ্র মুখমণ্ডল জুড়ে নিজের আঙুলের স্পর্শ বোলাতে বোলাতে একই ভাষায় লাস্যময় কণ্ঠে বলল, তাই যাই চাইবো তাই দিবে? অফকোর্স, শুধু চেয়েই দেখো না ডার্লিং। নীলিমা একটা শয়তানি হাসি দিয়ে ফ্রান্সেসকো জিওভান্নিকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিতে নিতে ধিমি আওয়াজে বলল, তোমায় আমাকে সব অবস্থায় সব সময় প্রোটেক্ট করতে হবে। তোমার সমস্ত পাওয়ার আমার ইউজ করতে দিতে হবে। ফ্রান্সেসকো জিওভান্নি কিছুক্ষণ চুপ করে থেকে নীলিমাকে আরো শক্ত করে জাপটে ধরে ধীরে স্বরে বলে উঠল, ইয়া অফকোর্স বেবি, আমার যা সব তা তো তোমারই। তোমার শর্তে আমি রাজি। তার বিনিময়ে তোমায় আজীবন আমার রক্ষিতা হয়ে থাকতে হবে যে জান পাখি। নীলিমা ফ্রান্সেসকো জিওভান্নির গালে একটা চুম্বন করে ফিচল হেসে বলল, ওকে সুইটহার্ট, দেন ডিল ডান। নীলিমাকে ট্রিটমেন্টের জন্য কানাডায় নিয়ে আসার কয়েকদিনের মধ্যে মূলত তার জ্ঞান ফিরে আসে এবং সে কোমা থেকে বেরিয়ে আসে। নাদিরা খান ও মাশরাফি খান তাকে ফ্রান্সেসকো জিওভান্নির কাছে সুরক্ষিত রেখে আরেক পাওয়ারফুল গ্যাংস্টার অ্যান্টনি রিকার্ডোর সাথে হাতে মিলায়। এদিকে নীলিমা তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সেসকো জিওভান্নি দেওয়া ক্রুর প্রস্তাবে রাজি হয়ে এরিসের কাছ থেকে নিজের বাঁচার পথ সুগম করে নেয়। এটাও সে কোনোভাবে জানতে পেরে যায় যে মাহিরা শেহরি শেখ আসলেই শ্বেতা। রাত্রির প্রথম শহরে ফ্রান্সেসকো জিওভান্নি সম্পূর্ণ প্যালেস ঘিরে ফেলেছে এরিসের সহস্রাধিক গার্ড। তবে এতটাই গোপনীয়তা সহকারে তার চারপাশ জুড়ে রয়েছে যে ফ্রান্সেসকো জিওভান্নি কিংবা তার কোনো গার্ডরা কিচ্ছুটি টের পর্যন্ত পায়নি। তবে সময় হলে এরিসের নির্দেশে তারা আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়বে। এরিস আর শ্বেতা দুজন বর্তমানে অত্যাধুনিক লিকুইড এয়ার কারটিতে অবস্থান করছে। দুজনের পরনে ব্ল্যাক টি শার্ট, জিন্স, লং হুডি এবং মুখে মাস্ক পরনে। তাদের গতিবিধি এই মুহূর্তে কয়েকশো মিটার দূরে অবস্থিত ফ্রান্সেসকো জিওভান্নির প্যালেসের দিকে স্থির। এরিসের হাতে সম্পূর্ণ প্যালেসের মাপ, তাতে অত্যন্ত বিচক্ষণ ভঙ্গিতে চোখ বুলিয়ে নিচ্ছে তারা। আরেকটু পরেই আক্রমণের জন্য প্রস্তুত হয়ে পড়বে দুজন। ফ্রান্সেসকো জিওভান্নির প্যালেসের ভেতরে কোনো গার্ড না থাকায় এরিস আর শ্বেতা সেখানে গার্ড না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা দুজনে সেখানে অবস্থানরত কয়েক গার্ডকে কাবু করে ফেলে ফ্রান্সেসকো জিওভান্নি ও নীলিমাকে কবজা করবে বলে ঠিক করেছে। মশা মারতে কামান দাগা ব্যবহার করবে না, এমনটাই আর কি।
তবে প্রয়োজন পড়লে অবশ্যই তাদের গার্ডরা ভেতরে চলে যাবে। গার্ডদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওই মুহূর্তে ফারহানের হাতে ন্যস্ত। এরিস শ্বেতার দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আর ইউ রেডি পার্টনার? শ্বেতা এরিসের হাত শক্ত করে ধরে স্মিত হেসে দৃঢ় স্বরে জবাবও দিল, ইয়েস পার্টনার, আম নাও কমপ্লিটলি রেডি। দুজন দুজনের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টি বিনিময় করলো, যেন চোখ দিয়েই ভরসা দিতে যাচ্ছে একে অপরকে। একসময় এরিস শক্ত করে জড়িয়ে ধরলো শ্বেতাকে, শ্বেতাও একইভাবে জড়িয়ে ধরলো তাকে। এরিস মোলায়েম কণ্ঠে বলল, ঠিক ডাইরেকশন। তোমার সামান্যতম বিপদের আজ পেলেও আমি ছুটে আসবো, কিচ্ছু হতে দেবো না তোমার। আমি নিজেকে সামনে নিতে পারবো এরিস, তুমি তোমার দিকটা একটু খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো। শ্বেতার মুখে তুমি ডাক শুনে এক অন্যরকম ভালো লাগায় ছেয়ে গেল এরিসের মন। তবে সে কোনো কথাই বলল না। এরপর আর কোনো কথা না বলে দুজন বেরিয়ে পড়লো প্যালেসের উদ্দেশ্যে। তারা মেপে এমন দুটি দিক আবিষ্কার করেছে যেখান থেকে ফ্রান্সিসকো জিওভান্নির অবস্থান নিশ্চিন্ত করা সহজ। এরিস আর শ্বেতা দুজন প্যালেসের দুদিক দিয়ে প্রবেশ করলো। এদিকে ফারহানের সাথে ওয়ার্ল্ডের ফেমাস কয়েকজন হ্যাকারও ছিল। তারাই মূলত ফ্রান্সিসকো জিওভান্নি প্যালেসের সমস্ত লক করা ডোরের পাসওয়ার্ড হ্যাক করতে সাহায্য করেছে, সেই সাথে তার সমস্ত গুপ্ত ইনফরমেশন বের করতেও। তাই এরিসও শ্বেতার ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ প্যালেস জুড়ে চষে বেড়াতে কোনো সমস্যা হয়নি। ফ্রান্সিসকো জিওভান্নির বেডরুম থেকে বেশ কয়েকটি রুম দূরত্বে সিসিটিভি কন্ট্রোল রুমে প্রবেশ করলো শ্বেতা। সেখানে মনিটরিংয়ের দায়িত্ব ছিল দুজন ব্যক্তি। শ্বেতা সাবধানতার সাথে তাদের পেছনে গিয়ে অত্যন্ত দ্রুততার সাথে একজন ব্যক্তির নাক মুখে একটা রুমাল চেপে ধরল। তার মধ্যে মেশানো ছিল শক্তিশালী চেতনানাশক স্প্রে জিএইচপি। শক্তিশালী ব্যক্তিটির সাথে পেরে উঠতে কিছুক্ষণ ধস্তাধস্তি করতে হয়েছিল শ্বেতার, তবে কিছু মুহূর্তের মাঝে অজ্ঞান হয়ে যায় সে। অপর পাশে ব্যক্তিটি তাকে আক্রমণ করতে যাওয়ার আগেই শটগান দিয়ে তার মাথা বরাবর শুট করে দেয় শ্বেতা। লোকটি তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। যদিও শ্বেতা তাকে মারতে চায়নি, জাস্ট অজ্ঞান করে রাখতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে তাকে এমনটি করতে বাধ্য হতে হলো। এরপর সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়ে মনিটরগুলো অফ করে দিল শ্বেতা। তারপর সেখান থেকে সোজা চলে গেল ফ্রান্সিসকো জিওভান্নির পার্সোনাল টর্চার রুমে। মূলত সেটার পরে ফ্রান্সিসকো জিওভান্নির পার্সোনাল বেডরুম এবং সেখানে তার উপস্থিতি শতভাগ থাকার কথা। যাওয়ার পথে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডদের সম্মুখে দেখতে পায় শ্বেতা। তারা তার দিকে রিভলভার তাক করে রয়েছে। শ্বেতা এই মুহূর্তে ঘাবড়ে না গিয়ে নিজের উপস্থিতি বুদ্ধি খাটালো। সেই সাথে তাকে দেয়া এরিসের ট্রেনিংগুলো ক্রমে মনে করতে লাগলো। চোখ দুটো বন্ধ করে নিজেকে ধাতস্থ করে তেজস্বী ভঙ্গিতে চোখ খুলে তাকালো সে। তারপর ক্ষিপ্র গতিতে গার্ডদের দিকে এগিয়ে গিয়ে টেকওয়ান্ডো ও জিও-জিতসু স্টাইলে একের পর এক সুদক্ষ আক্রমণ করতে লাগলো। তাতে ক্রমশ কুপকাত হতে লাগলো প্রায় ডজন খানেক গার্ড। যদিও শ্বেতা নিজেও তাতে বেশ আহত হয়েছে, তবে সেটাকে আমলে নিল না সে। টেকওয়ান্ডো মূলত কোরীয় মার্শাল আর্ট, যা প্রিমিয়ারলি ক্লিক এবং পাঁচ ব্যবহার করে। জিও-জিতসু মূলত গ্রাউন্ড ফাইটিং এর উপর ফোকাস করে, যেখানে জুডো বা জমিনে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ বা সাবমিশন করা হয়। গার্ডগুলোকে কুপকাত করে তাদেরকে ফটাফট শুট করে সেখানে মেরে ফেলল শ্বেতা। তারপর টর্চার সেলে প্রবেশ করে আরও কিছু গার্ডদের সম্মুখীন হতে হলো তাকে। সেখানেও একই পদ্ধতি প্রয়োগ করে প্রত্যেকে শুট করে মেরে দিল সে। এতে সে নিজেও বেশ জখম ও রক্তাক্ত হয়েছে, তবে দমে গেল না একদম। তার সম্পূর্ণ শরীর রক্তে ভিজে জবজবে হয়ে গেছে। টর্চার সেলের ভেতর অগণিত মানুষের মৃতদেহ এবং খণ্ডাংশ পড়ে রয়েছে। অত্যন্ত বীভৎসভাবে তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে। রক্তে ভরে আছে সম্পূর্ণ ফ্লোর। একপাশে হাইড্রোক্লোরিক ও সালফিউরিক অ্যাসিডের আলাদা আলাদা বাথটাব রয়েছে। এছাড়া রয়েছে ইলেকট্রনিক চেয়ার সহ আরও অসংখ্য শাস্তি প্রদান পদ্ধতি ও সরঞ্জাম। শ্বেতা সেগুলোকে উপেক্ষা করে সিক্রেট ডোরের দরজা খুলে একেবারে চলে গেল ফ্রান্সিসকো জিওভান্নির বেডরুমে। এদিকে এরিস ফ্রান্সিসকো জিওভান্নির রেড বেড রুমের সামনে পৌঁছে গেল। বেডরুম হলো মূলত গ্যাংস্টারদের এমন একটি আস্তানা যেখানে বিপদের সময় গ্যাংস্টাররা গোপন মিটিং রাখে অথবা কাউকে আটকে রাখে। এখানে এরিসের বহু সহযোগী গ্যাংস্টাররা বন্দী অবস্থায় রয়েছে। এরিস সেই রুমের দরজার কাছে পৌঁছে গিয়ে পাসওয়ার্ড দিতেই দরজা খুলে গেল। তবে ভেতরে প্রবেশ করার আগে প্রায় 15 থেকে 16 জনের মতো গার্ড একযোগে তার উপর আক্রমণ করলো। এরিস কিক বক্সিং ও মুথাই স্টাইলে গার্ডগুলোকে একের পর এক সুনিপুণভাবে দক্ষ হাতে প্রতিহত করতে লাগলো। কিক বক্সিং হলো একটি পশ্চিমা মার্শাল আর্ট, যা কিক এবং বক্সিং কৌশলগুলির সংমিশ্রণ। মুথাই হলো থাইল্যান্ডের একটি প্রাচীন মার্শাল আর্ট, যা মূলত কনুই, হাঁটু, শোল্ডার এবং পা দিয়ে আক্রমণ করতে দক্ষ। সমস্ত গার্ডরা কুপকাত হয়ে গেলে এরিস সবাইকে শুট করে মেরে ফেললো।
তারপর বেডরুমের ভেতরে ঢুকে নিজের সঙ্গীদের কাউকে জীবন্ত, কাউকে অর্ধমৃত, আবার কাউকে বা মৃত অবস্থায় দেখতে পায়। মৃত অর্ধমৃতদের অবস্থা ভীষণ বিভৎস। তবে যারা জীবিত রয়েছে তারা এরিসকে দেখে আশার আলো খুঁজে পেল। এরিস দ্রুত তাদের উদ্ধার করে সমস্ত প্রাসাদ ঘেরাও করে রাখার কাজে লাগিয়ে দেয়। তারা সবিনয় এরিসের আদেশ পালন করে। এদিকে এরিস ফ্রান্সিসকো জিওভান্নি ডেড অ্যান্ড শ্যাডো রেন সহ সমস্ত গুরুত্বপূর্ণ সিক্রেট জায়গাগুলো নিজের দখলে নিয়ে নেয়। তার পথে বাধা হয়ে দাঁড়ানো সমস্ত গার্ডের পরিণতি হয় নির্দয় ও নিষ্ঠুর মৃত্যু। সম্পূর্ণ রক্তপিপাসায় মেতে ওঠা এরিস নিজেকে রক্ত স্নানে ভিজিয়ে তৃপ্তি বোধ করতে থাকে। এদিকে ফ্রান্সিসকো জিওভান্নির রুমে এই মুহূর্তে নীলিমা অবস্থান করছিল। তার পরনে একটি ডার্ক ব্লু কালারের স্টাইলিশ এলাইন ড্রেস। একটা টেবিলে বসে রিভলভার হাতে নিয়ে একা একা রাশিয়ান রুলেট খেলছিল সে। তার পেছনে যে কেউ একজন যমদূতের ন্যায় অত্যন্ত শীতল ভঙ্গিতে উপস্থিত হয়েছে, সেই খেয়াল তার ছিলই না। শ্বেতা নীলিমার দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে পাশে থাকা টেবিল থেকে চীনামাটির একটি ফ্লাওয়ার ভাস দিয়ে সজোরে নীলিমার মাথায় আঘাত করলো। নীলিমা প্রচণ্ড এক চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শ্বেতা একটা পৈশাচিক হাসি দিয়ে নীলিমাকে টানতে টানতে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে যায়। অপরদিকে ফ্রান্সিসকো জিওভান্নির বার কাউন্টারে বসে মদ্যপানে মত্ত ছিল। তার সামনে যে স্বয়ং তার মৃত্যুদূত এরিস অ্যান্ড্রিয়ানো উপস্থিত, সেই খেয়া যেন তার একদমই ছিল না। এরিস হিম শীতল দৃষ্টিতে কিছুক্ষণ ফ্রান্সিসকো জিওভান্নিকে পর্যবেক্ষণ করে একসময় তার মুখ বরাবর প্রকাণ্ড এক ঘুষি দিয়ে বসে। ফ্রান্সিসকো জিওভান্নি কোপকাত হয়ে গিয়ে এরিসের দিকে তাকাতে এরিস তার মুখের মাস্ক খুলে দেয়। তাতে ফ্রান্সিসকো জিওভান্নি প্রচণ্ড ঘাবড়ে যায়। এরিস তার মাথায় একের পর এক আঘাত করে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে টেনে নিয়ে যায় নির্দিষ্ট একটি স্থানে। ফ্রান্সিসকো জিওভান্নি নিজেরই পার্সোনাল টর্চার সেলে এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছে সে এবং নীলিমা। তাদের জ্ঞান ফেরা মাত্রই নিজেদেরকে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে তারা। প্রথমে হতবিহবল হয়ে গেল, পরক্ষণেই তাদের সামনে এরিস ও শ্বেতাকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় দুজন। তাদের সামনে স্বয়ং মৃতদূতের ন্যায় দণ্ডায়মান এরিস ও শ্বেতা। এরিস ফ্রান্সিসকো জিওভান্নি ও নীলিমার দিকে ভয়ঙ্কর হিমশীতল দৃষ্টি নিক্ষেপ করে হিসিয়ে বলে উঠল, মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে তোরা দুজন। শ্বেতাও একই ভঙ্গিতে বলল, আজ তোদেরকে এমন ভয়ানক মৃত্যু দেব যে নিজেদের করা প্রত্যেকটা পাপ কাজের জন্য সহস্র বার আফসোস করবি তোরা। ফ্রান্সিসকো জিওভান্নি ও নীলিমা কিছুক্ষণ ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে ফিক করে হেসে উঠল। এরিস ও শ্বেতা তাতে কিছুটা অবাক হয়ে গেল। ফ্রান্সিসকো জিওভান্নি খ্যাক খ্যাক করে হেসে বলে উঠল, আমাকে চেকমেট করবে তোমরা দুজন? হাউ ফানি! আরে তোমরা নিজেও জানো না যে কোন জালে আবদ্ধ হয়ে পড়েছো তোমরা। নীলিমা বাঁকা হেসে বলল, আগেই জানতাম তোমরা কোনো না কোনো ভাবে আক্রমণ করবে। আমি আমাদের সকল গার্ডদের আগে থেকেই অ্যালার্ট করে রেখেছি। আমরা ভেতরে ঢোকার পরে তারা সমস্ত প্যালেস লক করে দিয়েছে, অথচ তোমরা বুঝতেও পারোনি। তোমরা ভেবেছো তোমরা একাই শিয়ানা, আমরা কোনো অংশে কম নাই। বলতে বলতে সে রুমে প্রবেশ করলো শতাধিক গার্ড। তারা এরিস ও সেটাকে মুহূর্তে ঘিরে ফেলল। সেই সাথে এরিসের মুক্ত করে দেওয়া সমস্ত গ্যাংস্টারদেরও বন্দি করে ফেলল। দুজন গার্ড ফ্রান্সিসকো জিওভান্নি ও নীলিমার হাত পায়ের বাঁধন খুলে দিল। ফ্রান্সিসকো জিওভান্নি রিভলভার হাতে নিয়ে এরিস ও শ্বেতার দিকে ঘুরে ঘুরে বলতে লাগলো, বাইরে তোমাদের যেসব গার্ডরা ওত পেতে আছে তারা তোমাদের ভেতরের অবস্থার সম্পর্কে কিছুই জানবে না, আর না তোমরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারবে। নীলিমা শ্বেতার কাছে এগিয়ে এসে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরে চোখ মুখ কঠোর করে বলতে লাগলো, একবার মেরে ফেলতে গিয়েও তুই মরলি না, তাই না? আবার ফিরে এসেছিস নতুন এক রূপে, কিন্তু এবার তোকে আর বাঁচতে দিব না আমি, আর না তোর প্রাণের স্বামীকে। যে আমার হয়নি আমি আর তাকে কারো হতে দেব না। শেষের কথাটা এরিসের দিকে তাকিয়ে বলল নীলিমা। এরিসের শ্বেতা ভয়ঙ্কর দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে থাকলেও কিছু বলল না। তারা এই মুহূর্তে বন্দি থাকলেও তাদের ভাবভঙ্গি একদম শান্ত গুরুগম্ভীর। এই মুহূর্তে তাদের ভেতরে কি চলছে বোঝা বড়ই দায়। কোনো কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা নজরে রাখছে তারা। ফ্রান্সিসকো জিওভান্নি এরিসের শ্বেতার মাথায় শটগান তাক করে মূলত শীতল কণ্ঠে বলে উঠল, এবার মৃত্যুর জন্য তৈরি হও দুজন, পরপরের জীবনের জন্য অভিনন্দন রইল। বলে যে নীলিমা ফ্রান্সিসকো জিওভান্নি মিলিতভাবে এরিস ও শ্বেতাকে শুট করতে যাবে,
তখনই তারা দুজন পাশে থাকা দুজন গার্ডের গান ছিনিয়ে নিয়ে ক্রাউভ মাগা স্টাইলে ফ্রান্সিসকো জিওভান্নি ও নীলিমার দিকে আক্রমণ করে বসল। তারা ছিটকে দূরে সরে গেল বাকি গার্ডদের সাথে। তাদের মুখোমুখি লড়াই শুরু হয়ে গেল। সেই সাথে এরিসের গ্যাংস্টাররা লড়াইয়ে যোগ দিল। অতর্কিত আক্রমণের ভেতরে উপস্থিত সকল গার্ডের উপর গুলি বর্ষণ করতে লাগলো এরিস, শ্বেতা এবং গ্যাংস্টাররা। বিপরীত পক্ষ থেকেও পাল্টা আক্রমণ আসতে লাগলো। আত্মরক্ষার কৌশল হিসেবে তার বিভিন্ন আসবাবপত্রের পাশে লুকিয়ে থেকেও বারবার স্থান পরিবর্তন করে গুলি করতে লাগলো। এসবের মধ্যে থেকে তারা নিজেদের হাত থেকে রিস্ট ওয়াচের মাধ্যমে ফারহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো। আপাত দৃষ্টিতে সেটা রিস্ট ওয়াচ মনে হলেও সেখানে কমিউনিকেশন ডিভাইস সেট করা ছিল। প্রায় 10 মিনিট যাবৎ এভাবে তীব্র গোলাগুলি চলল। এরিসের এক হাতে এবং সে তার পায়ের কাছে গুলি লাগলেও সেগুলো চামড়া খুলে বেরিয়ে যাওয়ার খুব একটা ক্ষতি হলো না। 10 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পর সম্পূর্ণ প্যালেস ঘিরে ফেলল এরিসের মা মিসেস অনুপমা শেহরিন। মূলত সেই রিস্ট ওয়াচের মাধ্যমে অনুপমা শেহরিনের কাছে সংকেত পাঠানো হয়েছিল, যেটা অনুপমা শেহরিন শ্বেতাকে গোপনে দিয়েছিল। কিন্তু অনুপমা শেহরিনের নির্দেশে এরিসের কাছে সেটা শ্বেতা গোপন করে ফারহানের নামে চালিয়ে দিয়েছিল। এই বিপদের মধ্যে ছেলেকে বাঁচাতে অনুপমা শেহরিন ঝাঁপিয়ে পড়লেন। অনুপমা শেহরিন এরিসের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন,